আচ্ছা, তোরা শুনতে পাচ্ছিস তো? হুম। আজকে আমরা তোমাদের জন্য যে অনলাইন ক্লাস শুরু করছি, গত 2 সপ্তাহ ধরে আমরা কি পড়েছিলাম মনে আছে কি? বায়ুর চাপ পড়েছি, তাই তো? তাহলে পড়াটা আমাদের শেষ হয়ে গেছিল। আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, কেমন? পরের চ্যাপ্টারটা সেটা হচ্ছে ভূমিরূপ। প্রত্যেকে যারা জয়েন করেছো প্রত্যেকে আমার কাছে যে বইটা আছে তার পেজটা বলে তো হবে না, তোমাদের কাছে দেখো যে বায়ুর চাপের পরবর্তী যে চ্যাপ্টারটা 4 নম্বর অধ্যায় সেটা হচ্ছে ভূমিরূপ, কেমন? হ্যাঁ, দুজনেই খোলো, বইটা খোলো। হ্যাঁ, দুজনকে বলছি, বাপ্পাদিত্য সরকার যে জয়েন করেছে সে বইটা খোলো, ঠিক আছে? আচ্ছা, এবারে অডিওটা বন্ধ করে দাও। হ্যাঁ, তোমাদের অডিওটা অফ করে রাখো, আমি যা বলি তাই শোনো। দেখো, আমরা এই চ্যাপ্টারে কি পড়ব না, আমাদের বইতে প্রথমেই দেখো যেটা আছে, 3টে ছবি আছে, কেমন? 3টে ছবি, তিনজনের নামে 3টে ছবি আছে। কি কি ছবি আছে না, বরুণের ছবি, সোহার ছবি আর এলিনার ছবি। এরা তিনজনের 3টে ছবি দিয়েছে। একটা ছবিতে দেখা যাচ্ছে একটা রেলগাড়ি, তার পিছনে পাহাড়, মানে ত্রিভুজ আকৃতির কিছু দাঁড়িয়ে আছে, তার পিছনে সূর্য উঠছে। সোহার ছবিতে দেখা যাচ্ছে যে মুখোশ পরে নাচ হচ্ছে, আর এলিনার ছবিতে দেখা যাচ্ছে নদী, নদীর উপরে ব্রিজ, তার পাশে পার্ক মতো, কেমন? এই 3টে ছবি থেকে আমরা কিন্তু পৃথিবীর উপরে 3টে জায়গাকে অনুভব করতে পারি বা 3টে জায়গা চিনতে পারি। যেমন প্রথম ছবিটা থেকে আমরা বুঝতে পারি যে ওটা একটা পাহাড়ি অঞ্চল, ওখানে পাহাড় বা পর্বত আছে, কেমন? দ্বিতীয় ছবিটা থেকে যেটা আমরা বুঝতে পারি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, কেমন? এই সমস্ত জায়গাতে যে ছৌ নৃত্য হয় তার একটা ছবি দেওয়া রয়েছে। তার মানে কি, এটা একটা মানে ধরো মালভূমি অঞ্চলের ছবি। আর পরের ছবিটা, এই ছবিটা আমরা সবাই চিনি, এই ব্রিজটা কিন্তু আমরা সবাই চিনি, এই ব্রিজটা হচ্ছে হাওড়া ব্রিজ। তাহলে হাওড়ার তলা দিয়ে হুগলি নদী প্রবাহিত হচ্ছে, আমরা জানি, হাওড়া ব্রিজের তলা দিয়ে। আর দুপাশে, একপাশে হাওড়া শহর, একপাশে কলকাতা। এটা একটা সমভূমি অঞ্চল, সমতল অঞ্চল, আমরা এটা জানি, কেমন? যদি নাও জানি আজকে জেনে নেব যে এটা একটা সমতল অঞ্চল। তাহলে আমরা এই ছবিতে 3টে জায়গা, একটা পার্বত্য অঞ্চল, একটা মালভূমি অঞ্চল, একটা সমভূমি অঞ্চলের ছবি পাচ্ছি বা ধারণা পাচ্ছি। বলছে আমাদের এই পৃথিবীর ওপরটা, ভূপৃষ্ঠের সব জায়গা সমান নয়, কেমন? কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও আবার ঢেউ খেলানো। আমরা যে সমস্ত জায়গাতে থাকি, এই যে যার তোমরা আছো ইটিন্ডাতে, আমি আছি বসিরহাটে, আমাদের এই জায়গাটাতে আমরা কি দেখি, আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, কেমন? এই নদীটার নাম কি? এই নদীটা হচ্ছে ইছামতি নদী। এই নদীটা কিন্তু বেশ চওড়া, এই নদীতে জোয়ার ভাটা খেলে, কেমন? জোয়ারের সময় প্রচুর জল নদীর মধ্যে প্রবেশ করে যায়, আবার ভাটার সময় প্রচুর জল নদীর বাইরে সমুদ্রের দিকে চলে যায়। তাহলে এই জায়গাটাকে আমরা বলবো নদীর মোহনার কাছাকাছি অঞ্চল। নদীর মোহনার কাছাকাছি অঞ্চলটা কিন্তু সমভূমি অঞ্চল হয় বা সমতল অঞ্চল, তাই আমরা এই জায়গাটাকে সেরকম মনে করব। আবার আমরা যদি এখান থেকে দার্জিলিং ঘুরতে যাই, কেমন? অনেকে তো আমরা ঘুরতে খুব ভালোবাসি, তাহলে আমরা যদি কেউ দার্জিলিং ঘুরতে যাই, তাহলে শিলিগুড়ি পার হয়ে যখন আমরা গাড়ি করে উঠবো, দেখবো পাহাড়ের পেঁচানো রাস্তায় বো বো করে উঠে চলে যাচ্ছি, আর চারপাশে দেখা যাচ্ছে যে শঙ্কু আকৃতির বা ত্রিভুজ আকৃতির ভূমিরূপ বেষ্টিত, আর তার মধ্যে দিয়ে সরু সরু রাস্তা দিয়ে আমরা উঠে চলে যাচ্ছি। এই অঞ্চলটাকে তখন আমরা কি বলবো না, এটা পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চল। আমরা যদি পুরুলিয়ায় বেড়াতে যাই, হ্যাঁ, বা বাঁকুড়ায় বেড়াতে যাই, সেই অঞ্চলটা দেখবো কি না, ছোট্ট ছোট্ট অনুচ্চ পাহাড়, যেগুলো পর্বত বলা যাবে না, যার উচ্চতা 900 মিটারের অনেক নিচে, কেমন? আর তারা খুব ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। এই ভূমিটাকে ওপর থেকে দেখতে লাগবে তরঙ্গায়িত বা ঢেউ খেলানো। এই অঞ্চলটাকে কি বলবো? এই অঞ্চলটাকে আমরা বলবো মালভূমি অঞ্চল, কেমন? তাই বলছি পৃথিবীর সর্বত্র সব জায়গাটা কিন্তু একরকম নয়। আমি সমভূমিতে আছি বলে যে সারা পৃথিবীটাই সমভূমি, সমতল ভূমি তা নয় কিন্তু, কেমন? তাহলে সেই হিসেবে
ভূমির বলছে ভূপৃষ্ঠে ভূমির এই যে বৈচিত্র্য, এটাই হচ্ছে ভূমিরূপ। এই যে পর্বত, সমভূমি, মালভূমি, এই সব নিয়ে যে বৈচিত্র্যময় ভূপৃষ্ঠ, এটাই হচ্ছে ভূমিরূপ। কেমন? দেখো বইতে 3টে ছবি তারপরে দিয়েছে, একটা ছবি 3টে খাবারের ছবি দিয়েছে। হ্যাঁ, 3টে খাবারের ছবি। আমরা এই খাবারগুলো খেতে খুব ভালোবাসি সবাই, তাই না? সিঙ্গারা খেতে ভালোবাসি, কেক পেস্ট্রি খেতে ভালোবাসি, ওই বিস্কিট খেতে ভালোবাসি। কেমন? তাহলে সিঙ্গারাটাকে দেখি, তার আকৃতিটা কি? শঙ্কু আকৃতি, ওপর দিকটা চূড়ো মতো, দুপাশটা ছড়ানো। তারপরে যে কেকটা আছে, পেস্ট্রিটা আছে, সেটা দেখো এমনভাবে কাটা, একদিকটা একটু উঁচু আর একদিকটা বেশ একটু নিচু। হ্যাঁ, একটা ঢাল আছে সেখানে। পরের ছবিটা, ওটা একটা বিস্কিটের ছবি, কিন্তু একদম সমতল, ওর থিকনেস মানে ওর কি বলবো, গভীরতাটা কিন্তু অনেকটাই কম, খুবই চ্যাপ্টা। এই 3টে ছবির থেকে আমরা 3টে ভূমিরূপের কথা মনে করতে পারি। সিঙ্গারাটা হচ্ছে পাহাড় বা পর্বত, ওই পেস্ট্রিটা হচ্ছে মালভূমি, আর বিস্কিটটা হচ্ছে সমভূমি। কেমন? এটা আমরা বলতে পারি। ওই যে ছবিগুলো দেখে আমাদের প্রত্যেকের খিদে পেয়ে যায়। বলছে একটা কাগজকে ওপরের দিকটা ভাঁজ করো। আমরা অনেক সময় করি না, কাগজকে ভাঁজ। দেখো অঙ্ক করতে গিয়ে ত্রিভুজ আঁকা হয়, তো তাহলে ত্রিভুজটা আঁকতে গেলে কি হয় না, তার একটা হরাইজন্টাল লাইন, তার একটা অনুভূমিক লাইন থাকে। আর কি করি আমরা, একটা পয়েন্টের সাথে দুটো বাহুকে যুক্ত করে দেওয়া হয়। এর অনেক মেজারমেন্ট আছে, কিন্তু যাই হোক কোণের সাহায্যে করতে হয়। কিন্তু দেখতে কীরকম হয় না, ওপর দিকটা চূড়ো মতো আর বাইরের দিকটা মানে নিচের দিকটা ছড়ানো, আর একদম তলাটা হচ্ছে একটা ফ্ল্যাট অংশে বা একটা সমতল অংশে থাকে। তাহলে এই ত্রিভুজটাকেই কিন্তু আমরা ধরে দিতে পারি যে এইটাই হচ্ছে পাহাড়ের শেপ বা পর্বতের শেপ। পাহাড়টা হয়তো ওরকম শেপ নয়, পাহাড়ের চূড়াটা অত উঁচু একদম সুচালো মতো হয় না, কিন্তু তোমার মানে পর্বত যেটা, পর্বতের চূড়ো কিন্তু ওরকমই শঙ্কু আকৃতির হয়। কেমন? এবং তার চূড়োয় কিন্তু তার চূড়ার উচ্চতা এতটাই বেশি যে সেখানে বরফ থাকে। ঠিক আছে? তো বলছে দেখো এটা কতবার লক্ষ্য করো, ওপরের দিকটা কেমন উঁচু আর ধীরে ধীরে সরু হয়েছে, আমি যেটা বললাম আর কি। এবার সেই 3 কোণা কাগজের ওপরের অংশটা যদি কেটে নেওয়া হয়, তাহলে পাশের ছবিটা দেখো, 3 কোণা কাগজের ওপরের অংশটা কেটে নিয়েছে, তাহলে ওপরের অংশটা কি হয়েছে, একটু চ্যাপ্টা হয়ে গেছে, বেশ খানিকটা চ্যাপ্টা হয়ে গেছে। কিন্তু দেখো দুপাশের ঢালটা কিন্তু বেশ খাড়ায়। বলছি এবার দেখো ওপরের সরু অংশটা আর নেই, বরং চ্যাপ্টা নিচু অংশটা থেকে গেছে। আর একবার কাগজের ওপরের দিকটা ভাঁজ করে দেখো, এবারে ওপরের দিকটা কেমন সমতল আর নিচু হয়ে গেছে। তাহলে ওই কাগজটাকে যদি আরও ভাঁজ করে কেটে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে নিচে একদম একটা সমতল অংশ পাওয়া যাচ্ছে। এইগুলোর সাহায্যে কেন করছি আমরা, এগুলোর সাহায্যে আমরা করছি কেন না, এইগুলোর সাহায্যে এই যে ভূমিরূপের বৈচিত্র্য সেটা আমরা বুঝতে পারবো, সেই জন্যেই আমরা করছি। ভূমিরূপের বৈচিত্র্যটা আমাদের যাতে ধারণা করতে পারি। বলছে ভূপৃষ্ঠে সব জায়গা একরকম হয় না কেন? এটা তো একটা প্রশ্ন, তাই না? যে কেন দার্জিলিংয়ে কেন পাহাড় আছে, পুরুলিয়ায় বা বাঁকুড়ায় কেন মালভূমি আছে, আর পশ্চিমবঙ্গের আমরা এই যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় থাকি, এখানে কেন সমভূমি? এটা তো একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে সব কেন সমান নয়, এখানেও কেন পাহাড় নেই, তাই না? সেইটার কারণ বলছে পৃথিবীর ওপর কোথাও পাহাড়, কোথাও মালভূমি, কোথাও আবার সমভূমি। এরকম ভূমিরূপ মূলত দুরকম শক্তি দ্বারা হয়ে থাকে। সেই শক্তি দুটোর নাম আমাদের পড়তে হবে। সেটা কি না, দেখো নীল কালি দিয়ে বইতে লেখা আছে, সবাই তার নিচে মার্ক করে দাও। কেমন? পেন্সিল বা পেন দিয়ে মার্ক করে দাও। কি না, ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া, আর অন্যটা হচ্ছে বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া। এই যে ভূপৃষ্ঠের ওপরে সব জায়গা সমান নয়, তার কারণ হচ্ছে ভূপৃষ্ঠের ওপরে এবং মানে ভূপৃষ্ঠের অভ্যন্তরে এবং ভূপৃষ্ঠের বাইরে দুটো শক্তি সবসময় কাজ করে। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা প্রক্রিয়া, আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এই দুটো শক্তি একসাথে কাজ করে বলে ভূপৃষ্ঠের উপরে অনেক রকম ভূমিরূপ তৈরি হয়। কেমন? এই ভূমিরূপগুলো কেন তৈরি হচ্ছে না, এই দুটো শক্তির জন্য। বলছে জানো কি তুমি যে ভূমির উপর দাঁড়িয়ে আছো সেটা স্থির না? হ্যাঁ, আমরা যে ভূমির উপরটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু স্থির নয়। যেহেতু আমরা সমভূমিতে থাকি,
তাই আমরা খুব একটা এর মানে উন্নতি বা অবনতি আমরা বুঝতে পারি না। কিন্তু যারা পার্বত্য অঞ্চলে আছে, মালভূমি অঞ্চলে আছে, সেখানে কিন্তু মাঝে মধ্যে কি হয় জানো তো, ভূমিকম্প হয়, ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। আমাদের সমভূমি অঞ্চলেও মাঝে মধ্যে হয়, বিগত কয়েক বছরে আমরা দেখেছি মাঝে মধ্যেই ভূমিকম্প। কিন্তু সেই ভূমিকম্পটার উৎপত্তিটা কোথায়? উৎপত্তিটা কিন্তু পাহাড়ে। সেটা হয়তো সিকিমে, সেটা হয়তো অরুণাচল প্রদেশে, সেটা হয়তো হিমাচল প্রদেশে, কেমন এই সব জায়গায় কিন্তু এর উৎপত্তি। ওখানে উৎপত্তি কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু সেটার অনুভব করতে পারছি। তাহলে দেখো, একটা ভূমির সাথে আরেকটা ভূমির কেমন যোগাযোগ আছে, তাই না? কিন্তু আমরা থাকি সমভূমিতে, কিন্তু পাহাড়ে ভূমিকম্প হলেও আমাদের এই ভূমিটা কিন্তু মৃদু কেঁপে ওঠে। তাহলে পাহাড় পর্বত কেমন কেঁপে ওঠে? এই যে কেঁপে উঠছে, কেন কেঁপে উঠছে? ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে শক্তি, যেটা অভ্যন্তরীণ প্রক্রিয়া, সেটা কিন্তু সর্বদাই চলতে থাকে। যখন এটা প্রবল হয়ে ওঠে তখন কি হয় না, ভূপৃষ্ঠের অভ্যন্তরে ধাক্কা মারে। এই ধাক্কা মারলে সেখানে একটা শক্তির উৎপত্তি হয়, সেই শক্তিটা কিন্তু আমাদের ভূপৃষ্ঠকে নাড়িয়ে দেয়। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা জায়গায়, একটা কাগজে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, দেখ তো। দেখতে পাচ্ছিস একটা সাদা কাগজ? আচ্ছা, এবার দেখো আমি ওখানে যেটা আঁকছি, যে ভূপৃষ্ঠের ওপরে কোনো একটা জায়গা, সেই জায়গাটা যে কি হয় না, একটা একটুখানি ওয়েট কর। হ্যাঁ, চাপ দেবো। কালার নাও, তারপরে পেনটা ইউজ করো। এবার পেনটা ইউজ করো। পেনে ওইটা দিয়ে যেন হাত না পড়ে। আচ্ছা, মাঝখানে ওইটা দিয়ে হাত না পড়ে। আচ্ছা দেখো, এবার দেখো আমরা কি করব না, ভূপৃষ্ঠের ওপরটা কোথাও এরকম পাহাড় আছে, কোথাও আবার এরকমভাবে তরঙ্গায়িত অঞ্চল আছে, আবার কোনো জায়গাটা এরকম সমতল হয়ে আছে, গিয়ে কোথায় মিশেছে না, সমুদ্রের সাথে মিশেছে। এবার দেখো যে এই যে পাহাড় বলছি, এরা কি না একটা ভূমির একটা অংশ, এই অংশটা এইভাবে আছে, কেমন? এবার কি হয়েছে না, হ্যাঁ বল, কিছু বলবি? আচ্ছা, এবার কি হয়েছে না, এই যে পাহাড় বলছি বা পর্বত বলছি, এটাকে আমি পর্বত বলছি, এগুলো ছোট ছোট পাহাড় বা সমতল, মানে তোমার তরঙ্গায়িত, কেমন? এটা হচ্ছে পর্বত, এটা হচ্ছে তোমার ঢেউ খেলানো ভূমিরূপ, ঢেউ খেলানো অঞ্চল, আর এটা হচ্ছে সমতল অঞ্চল, সমতল, কেমন? আচ্ছা, এবারে কি হচ্ছে, এই যে ভূপৃষ্ঠের অভ্যন্তর, তাহলে এটা পুরোটাই হচ্ছে ভূপৃষ্ঠ, কেমন? এই পুরো ভূপৃষ্ঠটার যে নিচের যে অংশটা, এই নিচের অংশে কি হয় না, অনেক লেয়ার থাকে, এরকমভাবে অনেক শিলার স্তর থাকে। এই শিলার স্তর কি হয় না, ভাঁজ হয়ে হয়ে পর্বত বা পাহাড়ের সৃষ্টি হয়েছে। এর নিচে এইখানে এই সব জায়গাতে, এই জায়গাটাকে কি বলা হয়, অ্যাস্থনোস্ফিয়ার বলা হয়, কেমন? এই জায়গার ভূপৃষ্ঠের যে মেটেরিয়ালসগুলো রয়েছে সেটা খুব সান্দ্র, কেমন? সান্দ্র মানে আঠালো। এই আঠালো অংশটার উপরে ভূপৃষ্ঠের এই পার্টগুলো, অঞ্চলগুলো অবস্থান করছে। এই যে অংশগুলো অবস্থান করছে, এগুলো আবার কিন্তু কতগুলো ভাগ আছে, এদের মধ্যে এইরকম একটা ভাগ আছে, এরকম একটা ভাগ আছে। এই ভাগগুলো একটা আর একটার সাথে জোড়া লেগে অবস্থান করছে। এই এক একটা পার্টকে বলা হয় প্লেট, কেমন?
প্লেট বলা হয়। এই একটা, তাহলে এই পাহাড় বা পর্বতে এই একটা প্লেট, এই মালভূমির এখানে একটা প্লেট, যেমন এরকম অসংখ্য প্লেট আছে, ছোট বড়। এই সমভূমি অঞ্চলটা, এই যে যেটা আমি আলাদা করে দিয়েছি, সেখানেও একটা পাত আছে। এই যে অসংখ্য প্লেট, এগুলো একে অপরের সাথে যুক্ত থাকে। ভূপৃষ্ঠের এই অভ্যন্তরে এই সান্দ্র অঞ্চলে যখন পরিচলন স্রোতের সৃষ্টি হয়, তখন সেই স্রোত কি করে, গিয়ে এই ভূপৃষ্ঠের ওপরে ধাক্কা মারে। ধাক্কা মারলে কি হয় না, এখানে বল সৃষ্টি হয়। কেমন, এখানে বল সৃষ্টি হয়। এই বল ওপরে তরঙ্গের মতো কি করে না ধাক্কা মারে। এই ধাক্কা মারাটাকেই বলা হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ শক্তি। এই অভ্যন্তরের শক্তিটা যখন ধাক্কা মারে, তখন ভূপৃষ্ঠের উপরে তরঙ্গের সৃষ্টি হয়, এরকম তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গের মাধ্যমে ভূপৃষ্ঠ কি হয়, তরঙ্গায়িত হয়। কেমন, সেটাই হচ্ছে ভূমিকম্প। বোঝা গেল যে এইখানে পাহাড়, সমভূমি বা সমতল ভূমি, যদি পাহাড়েও উৎপত্তি হতো, ভূমিকম্পটা যদি এই পর্বতের কোনো স্থানে, পর্বতের নিচে এইখানটাতে, এইখানেও যদি কোনো কারণে উৎপত্তি লাভ করত, তাহলেও কিন্তু এইখান থেকে তরঙ্গগুলো এই পর্যন্ত যেত। গেলে কি হতো, এই ভূমিটাতেও কাঁপুনি হতো, আবার এই ভূমিটাও কাঁপতো, আবার এই ভূমিটা, তার মানে টোটাল ভূমিভাগটা কেঁপে উঠত। যার জন্যে সিকিমে যদি ভূমিকম্পের উৎপত্তি হয়, আমাদের পুরুলিয়া, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সব জায়গাতেই কিন্তু কম্পনটা অনুভূত হয়। এইটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার একটা প্রভাব। কেমন, বহির্জাত প্রক্রিয়ার প্রভাব হচ্ছে এটা। আচ্ছা, এবার দেখ তাহলে কি হলো না, আমরা কি বললাম না, আমরা যে ভূমিভাগের উপরে দাঁড়িয়ে আছি, সেই ভূমিভাগটা কি না, সেই ভূমিভাগটা হচ্ছে একটা অস্থির ভূমিভাগ। ওর অভ্যন্তরে সবসময়ের জন্য কি হচ্ছে, আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনটা যখন ভূপৃষ্ঠের ওপরে এসে প্রভাবিত হয়, তখন ভূপৃষ্ঠের পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনের ফলে আমরা যে বর্তমান পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু সৃষ্টি হয়। কেমন, এই যে আমরা বললাম না যে আমাদের ভূপৃষ্ঠ অনেকগুলো বড় ছোট বড় পাতে বিভক্ত। প্লেট ভেঙে গেলে যেমন অনেকগুলো কুচি হয়, তেমনি কিন্তু ভূপৃষ্ঠের উপরে মহাদেশ বা মহাসাগর, এরা এরকম অনেকগুলো টুকরো টুকরো অংশে বিভক্ত আছে, কিন্তু একে অপরের সাথে যুক্ত আছে বা একে অপরের বিপরীতে আছে, দূরে আছে। যখন একে অপরের দিকে আসে বা ঘর্ষণ হয়, তখন কিন্তু কি হয় না, ভূমিকম্প, তোমার অগ্ন্যুৎপাত, হ্যাঁ, পাহাড় পর্বতের সৃষ্টি হয়, স্তূপ পর্বতের সৃষ্টি হয়, একটা ভূমি আর একটা ভূমির উপরে উঠে যায়, এরকম অনেক রকম সৃষ্টি হয়। আর এই যে পাতগুলো, সেটা আছে কার উপরে, সেটা কার উপরে ভাসছে না, অ্যাসথেনোস্ফিয়ার বলে একটা অংশের উপরে, যেটা খুব সান্দ্র বা আঠালো একটা পদার্থ দিয়ে তৈরি, যেটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে শিলাস্তরের নিচে আছে। কেমন, আচ্ছা, এর ফলে আমরা কি দেখেছি, বললাম পর্বত, মালভূমি ইত্যাদি তৈরি হয়। এবারে বলছে যে এই আঁকা প্রতিযোগিতায় বরুণ তামাং বলছিল আমাদের দার্জিলিং খুব সুন্দর। আমি দার্জিলিংয়ের কথা পড়ানোর আগেই বলেছিলাম, তাই না, যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে খুব সুন্দর একটা পাহাড়ি অঞ্চল আছে। সেই পাহাড়ি অঞ্চলটার নাম হচ্ছে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল। অডিওটা বন্ধ কর। তো সেই পাহাড়ি অঞ্চলটা আমরা দেখতে যাই, আমাদের ভালো লাগে, আমাদের ওই ঠান্ডা পরিবেশে যেতে হয়, ভাল লাগে, তাই আমরা যাই, বেড়াতে যাই, যারা ভ্রমণ পিপাসু তারা যায়। আচ্ছা, তা বলছে যে পাহাড়ের, সেখানে গিয়ে দেখেছে উঁচু উঁচু পাহাড়ের চূড়া চারপাশে অবস্থান করছে। ও সেটা লক্ষ্য করেছে, কে না, ওই বরুণ তামাং বলছে পর্বতের চূড়া কয়েকটা উঁচু, যে এত উঁচু যেগুলো মেঘের আড়ালে চলে গেছে, সেগুলোকে দেখা যাচ্ছে না। কেমন, বা অনেক দূরে হয়তো যখন মেঘ থাকবে না, আকাশ খুব পরিষ্কার, তখন হয়তো দেখা যাবে অনেক দূরের পর্বতগুলো যার মাথায় বরফ আছে। দার্জিলিংয়ে গেলে পরিবেশ খুব ভালো থাকলে, ক্লিয়ার থাকলে, তখন কি দেখে লোকে না, বরফের পাহাড় দেখে, কাঞ্চনজঙ্ঘাকে দেখে। পৃথিবী জুড়ে পর্বতের উচ্চতা এবং আকৃতির অনেক বৈচিত্র্য আছে। এর কারণ পর্বত সৃষ্টির প্রক্রিয়া
এবং সময়ের পার্থক্য। পর্বত সারা পৃথিবীতে একই সময় সৃষ্টি হয়নি, কেমন? কখনো আগে হয়েছে, যেমন হিমালয়, আল্পস, এগুলোকে বলে নবীন ভঙ্গিল পর্বতমালা, কেমন? আবার আরাবল্লী নবীন ভঙ্গিল পর্বতমালাগুলো এখনও উঁচু, এর চূড়াগুলো খুব উঁচু, এর চূড়ায় বরফ জমে এবং এটা এখনও পর্যন্ত শঙ্কু আকৃতির হয়ে সারা পৃথিবীতে আছে। কিন্তু পুরনো বা প্রাচীন ভঙ্গিল পর্বতমালাগুলো, সেগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে সেগুলোর উচ্চতা অনেক কমে গেছে। যেমন আরাবল্লী পর্বত, কেমন? আমাদের ভারতবর্ষের দক্ষিণ দিকে মাঝামাঝি অঞ্চলে আরাবল্লী পর্বত আছে। সেই আরাবল্লী পর্বত, সেটা কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত ছিল। সেটা কি হয়েছে না, আস্তে আস্তে ক্ষয়ের ফলে এটা উচ্চতা কমে এসছে। ওপরের যে শঙ্কু বা ত্রিভুজ আকৃতির যে কোণ বা চূড়া, সেটা আস্তে আস্তে এখন কি হয়েছে না, গম্বুজ আকৃতির হয়ে গেছে। এই পর্বতটাকে আমরা বলছি যে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। এশিয়া মহাদেশের হিমালয়, আল্পস, উত্তর আমেরিকার রকি, কেমন, দক্ষিণ আমেরিকার আন্দিজ, এগুলো হচ্ছে ভঙ্গিল পর্বত। এগুলো তলায় তলায় প্রত্যেকে দাগ দেবে, দাগ দিয়ে রেখে দেবে, কারণ ওগুলো পড়তে গেলে চোখে পড়বে, কেমন? বলছে কিভাবে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। দেখো, বাড়িতে আমরা মাদুরে বসি, একটা ছোট্ট পরীক্ষার কথা বলেছে, আমরা বাড়িতে মাদুরে বসি, তো এই মাদুরটা, এটাকে ভাঁজ করা যায়, এটাকে রোল করা যায়, তো এইরকম একটা হালকা ফ্লেক্সিবল জিনিসকে যদি দুপাশ থেকে আমরা চাপ দিই, প্রেশার দিয়ে গোটো করার চেষ্টা করি, তাহলে কি হবে জানো, মাঝখান থেকে না ছোট ছোট ঢেউ খেলানো ভাঁজ তৈরি হবে। ভূপৃষ্ঠের ওপরটা ঠিক একদম ওই মাদুরের মতো। ভূপৃষ্ঠের ওপরের যে অংশে ওরকম পাতলা শিলাস্তর, নরম শিলাস্তর আছে, সেই শিলাস্তরে ভূপৃষ্ঠের দুপাশের ভূমিভাগ যখন চাপ দেয়, অভ্যন্তরীণ শক্তির প্রভাবে যখন চাপ দেয়, এই পার্শ্ব চাপের ফলে কি হয় না, ওই ভূমিভাগ, দেখো কি হচ্ছে না, সমান্তরাল ভূমি, সমান্তরাল দেখ, এরকম একটা সমান ভূপৃষ্ঠ, এর নিচে অনেকগুলো পাথরের মানে কি বলবো, স্তর আছে, কেমন? এখানে আছে একটা স্তর, এরকম অনেকগুলো, আমি দুটো স্তর আঁকছি, কিন্তু তার নিচে আরও স্তর থাকতে পারে, কেমন? এবং থাকতে পারে। এটা কোথায় থাকবে? সাধারণত এগুলো অগভীর সমুদ্র বা সমুদ্র পৃষ্ঠের ওপরে জমা হয়, কারণ ভূপৃষ্ঠ যখন বৃষ্টির প্রভাবে জল যখন ধুয়ে যায়, ভূপৃষ্ঠের ওপর থেকে মাটি ধুয়ে গিয়ে কোনো বড় জলাশয়, নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়। এই মাটি খুব নরম হয়। এই মাটিতে ভূপৃষ্ঠের এপাশ থেকে যদি চাপ দেওয়া হয় আর এপাশ থেকে যদি, দুপাশ থেকে যদি চাপ দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে দীর্ঘদিন, রোজ মানে একদিন চাপ দিল, ভূপৃষ্ঠের এপাশ থেকে একটা মহাদেশীয় অংশ আছে হয়তো, কেমন, আর এপাশের থেকেও একটা মহাদেশীয় অংশ আছে। এই দুটো অংশ যদি দেখা যায় চাপ দিচ্ছে, তাহলে কি হবে? সেটা কিন্তু একদিনে নয়, যুগ যুগ ধরে যখন এই প্রেশারটা ক্রিয়েট হবে, তখন এই যে শিলাস্তরটা, এ কি হবে, আস্তে আস্তে এরা এরকম ভাঁজ প্রাপ্ত, ওই যে মাদুরে চাপ দিয়ে মাদুরে যে ভাঁজটা তৈরি হওয়ার কথা ছিল, সেটা ভূপৃষ্ঠের ওপরেও কিন্তু হবে। হ্যাঁ, এইরকম একটা ঢেউ খেলানো স্তর আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। তৈরি হতে হতে এই ঢেউ খেলানো স্তরটা আরও তৈরি হবে কখন না, পার্শ্বচাপ যত বৃদ্ধি পাবে তত এটা অনেক বেশি সংকীর্ণ হয়ে যাবে, কেমন? হলে তখন আমরা এই যে উঁচু অংশটা, এটাকে আমরা বলবো কি, পর্বত। যত বেশি উঁচু হবে তত সেটা পর্বতে পরিণত হবে, যখন অল্প উচ্চ থাকবে তখন সেটা পাহাড়ে পরিণত হবে, আর উঁচু হলে সেটা পর্বত। তাহলে এইটাকে আমরা কি বলবো, পর্বত, কেমন? এই যে অবনমিত অংশটা, এটাকে আমরা কি বলবো, উপত্যকা, কেমন? উপত্যকা। পাহাড় দিয়ে বা পর্বত দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়ে আসবে, সেই নদীগুলো
কি হবে, এই অংশের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসবে। নদী নয়, ধরো বৃষ্টির জল বা বরফের জল, তারা কি করবে, এই নিচু অংশটাতে আসবে, এসে এখানে ভরে যাবে এবং এখান থেকে প্রবাহিত হবে। বা এই পর্বতগুলো যদি উঁচু হয় তাহলে সেখানে কিন্তু বরফ থাকবে বা হিমবাহ থাকবে, সেই হিমবাহ গলা জলও কিন্তু এই উপত্যকাগুলোতে এসে সঞ্চিত হবে এবং প্রবাহিত হবে। তাহলে কি হলো, পর্বত তৈরি হলে সেখান থেকে নদীর উৎপত্তি হচ্ছে। কেমন, তাই বলছে। এবারে দেখো বইতে আমাদের আছে কি, সাধারণত 900 মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপ হলো পর্বত। এই যে উঁচু অংশটা, এটা যদি 900 মিটার হয়, এটা যদি এর উচ্চতা যদি 900 মিটারের ওপরে হয়, তাহলে কিন্তু এটা অবশ্যই পর্বত, এটা অবশ্যই পর্বত। কেমন, আর যদি 900 মিটারের নিচে হয় তাহলে সেটা পাহাড়। কেমন, যে পৃথিবীর স্থলভাগের প্রায় 4 ভাগের 1 ভাগ হচ্ছে পর্বতময়। স্থলভাগ যা আছে তার 4 ভাগের 1 ভাগে আছে পর্বত। কেমন, পর্বতের বেশিরভাগ অংশই খাড়া, ঢালযুক্ত আর উঁচু নিচু হয়। এই যে আমরা এঁকেছি, দেখো উঁচু উঁচু অংশ আছে, নিচু অংশ আছে এবং তার ঢাল কিন্তু খাড়া নেমে গেছে, এই খাড়া ঢালগুলো এইভাবে নেমে গেছে, এই ব্যাপার। আচ্ছা, পর্বতের ওপরের দিকে সরু সুচালো অংশটাকে বলা হয় পর্বতের শৃঙ্গ বা চূড়া। তাহলে আমরা এই অংশটাকে কি বলবো, পর্বত তো অবশ্যই বলবো, কিন্তু আরও একে বলবো পর্বতের চূড়া বা শৃঙ্গ। কেমন, আচ্ছা, যেমন হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, আমরা সবাই জানি। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, 8848 মিটার। কেমন, পৃথিবীর সব থেকে উঁচু শৃঙ্গ। এখন নাকি উচ্চতা আরও বেড়ে গেছে, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, ভূমিকম্প হয়েছে, এইসবের ফলে উচ্চতা আরও বেড়ে গেছে। কেমন, দুটো পর্বতের মাঝখানে নিচু অংশকে পর্বতের উপত্যকা বলে, এই যে আমি লিখে দিয়েছি, পর্বতের উপত্যকা বলে। এইরকম পর্বতশৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে, ধরো এই একটা পর্বত, এই আর একটা পর্বত, এই আর একটা পর্বত, এরকম যদি পাশাপাশি অনেকগুলো পর্বত অবস্থান করে তাহলে তাকে বলা হবে কি, পর্বত শ্রেণী। একটা হলে তাকে পর্বত, আর পর্বত যখন পাশাপাশি মনে হবে যেন হাত ধরাধরি করে অবস্থান করছে, শুধু তাই না এর পেছনেও থাকতে পারে অনেক পর্বত, তাহলে তাকে বলা হবে পর্বত শ্রেণী। একরকম অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে যখন বেরিয়ে যায় তখন সেই অঞ্চলটাকে বলা হয় পর্বত গ্রন্থি। এরকম পর্বতশ্রেণী যখন বিভিন্ন দিক থেকে বেরিয়ে যাবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, মাঝখানে যে থাকবে এই পর্বতশ্রেণীগুলোকে যে যুক্ত করে রাখবে তাকে বলা হচ্ছে পর্বত গ্রন্থি। তাহলে আজকের দেখো পড়াটা 39 পৃষ্ঠার আমাদের যেটুকু হলো, হ্যাঁ, আমাদের তো সময় চলে যাচ্ছে, 10টা 39 বাজে, আমাকে শেষ করতে হবে, পরে তো ক্লাস হবে। তাই সেই কারণে বলছি যে আমরা 39 পৃষ্ঠাতে এই পর্বত কাকে বলে বা পর্বতের উচ্চতা কত হয় এই পর্যন্ত, পরের দিন কিন্তু আমরা স্তূপ পর্বত থেকে পড়ব। কেমন, তাহলে আজকের পড়াটা যে পর্যন্ত আমি পড়িয়ে দিলাম, তোমরা ভালো করে পড়বে। আগের পড়া তো পড়বেই, আজকের পড়াটা তোমরা পড়বে এবং পরবর্তী ক্লাসে কিন্তু মনে রাখতে হবে যে আমরা স্তূপ পর্বত থেকে পড়ব। কেমন, আজকের মতো আমরা কিন্তু পড়া এখানেই শেষ করে দেব। কেমন, আচ্ছা, এই স্ক্রিনটাই যাও আগে, স্টপ করে দিই। ওই স্ক্রিনটায় আগে যাও, এই স্ক্রিনটায় আগে চলে যাও, আগে স্ক্রিনটা এই স্টপ করো।